12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধে সরাসরি জড়ায় ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ছড়ানো যুদ্ধে পরিকল্পিত উপায়ে মোক্ষম জবাব দেয় ইরান। গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ইরান তার সামরিক সক্ষমতা বাড়াতে নিজেদের গুছিয়ে আসছিল অনেক সময় ধরেই। নিজের ভৌগোলিক অবস্থানকে দারুণভাবে কাজে লাগিয়েছে ইরান। নিজের ক্ষেপণাস্ত্রগুলোকে মজুত করে রাখতে ব্যবহার করেছে খাড়া পাহাড়গুলো। পাহাড়ের নিচ দিয়ে একাধিক সুড়ঙ্গের একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এই ভূগর্ভস্থ স্থাপনাগুলোর নাম দেওয়া হয়েছে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর। শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ভূগর্ভস্থ এই ঘাঁটিগুলোতে রকেটও মজুত করে আসছে ইরান। 500 মিটার গভীর এই সুড়ঙ্গগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত। সারা দেশে মাটির নিচে ছড়িয়ে আছে এই ঘাঁটিগুলো। ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল সহ অন্যান্য কৌশলগত অস্ত্র যেমন ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই মিসাইল সিটির গভীরে মজুত করে রাখা আছে। এখানে রয়েছে যুদ্ধ বিমান, এমনকি কয়েকটি যুদ্ধ জাহাজও। তবে ইরানের মিসাইল সিটির অবস্থান ঠিক কোথায় আর এ ধরনের ভূগর্ভস্থ ঘাঁটি কতগুলো আছে, উত্তর জানা নেই কারো। ইরানকে ঠেকাতে ইসরায়েলের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে সংঘাতের শুরু 13 জুন। ইসরায়েলের হামলার পর পাল্টা আক্রমণ চালায় ইরান। 2 সপ্তাহ পর ইসরায়েলের হয়ে যুদ্ধে জড়ানোর ইস্যুতে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মধ্যরাতে হঠাৎ ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রত্যাঘাতে মরিয়া হয়ে ওঠে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার পরই সুর নরম করেন ট্রাম্প। জানান ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কথা। কয়েক ঘন্টা আগেও যেখানে হামলা পাল্টা হামলায় ব্যস্ত ছিল ইরান, সেখানে স্থানীয় গণমাধ্যমে যুদ্ধবিরতির খবর প্রচার হওয়ার পর ভিন্ন চিত্র দেখা গেছে দেশটিতে। এখন কিছুটা স্বস্তিতে ইরানিরা। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও নীরব ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরে বিবৃতিতে জানান যুদ্ধবিরতিতে সম্মতির কথা। ইরানের হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে নিখোঁজদের সন্ধানে তল্লাশির পাশাপাশি উদ্ধার কাজ। তবে তেহরান তেল আবিব যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অপেক্ষায় পুরো বিশ্ব। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। গত 16 জুন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই ভবনে কর্মস্থল রেডিও তেহরানের বাংলা বিভাগের উপস্থাপক এবং বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদের। তার আগের দিনও হামলা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যখন ব্যস্ততা, তখনই জরুরি নির্দেশনা আসে অফিস ভবন ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার। এরপর দ্রুত বেরিয়ে পড়েন। মিনিট কয়েক না যেতেই আইআরআইবি সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েল। অল্পের জন্য রক্ষা পান গাজী রশিদ। ভয়াবহ একটা হামলা হয় এবং হামলায় আমাদের 3 সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। কিন্তু আমরা বিশেষ করে আমি তো সৌভাগ্যবশত অল্প জন্য প্রাণে বেঁচে গেছি। একটা তথ্য আসে যে আমাদেরকে বেরিয়ে যেতে মূল ভবন থেকে। আমরা বেরিয়ে পড়লাম নিচে, যেতে যেতেই আমরা মেন রোডে ওঠার আগেই হামলাটি হয়ে গেল। অর্থাৎ আমাদের থেকে তফাৎটা কতটুকুনি, ধরুন আপনি 1-2 মিনিটের পথ এতটুকুনি, এবং তখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। তাৎক্ষণিকভাবে সমস্ত বাহিনী, আইআরজিসি সহ রেড ক্রিসেন্ট সহ সবাই চলে আসলো এবং সিল করে দেয়া হলো পুরো কম্পাউন্ড। তেহরানে অবস্থানরত এই বাংলাদেশি জানান, সেখানে উদ্বেগ উৎকণ্ঠায় এখন দিন কাটছে প্রবাসীদের। তবে সবাই অক্ষত। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির আমি হতাহতের কোনো খবর বা দুঃসংবাদ কোনো কিছু পাইনি। এর মধ্যে দূতাবাসের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে দেশে ফিরতে চাওয়া কিছু বাংলাদেশিকে। আমি এখনো পর্যন্ত এই সুখবরটা দিতে চাই, বাংলাদেশি যারা আছেন সংখ্যাটা এক্স্যাক্টলি বলা মুশকিল, তবে যাই হোক 400-500 যেটাই হোক না কেন, বিভিন্ন শ্রেণী পেশার বেশিরভাগই মোটামুটি নিরাপদ জায়গায় চলে গেছে।
এবং আমাদের দূতাবাস সহযোগিতা করেছে। নিজ চোখে যুদ্ধ পরিস্থিতি দেখার অভিজ্ঞতা জানিয়ে গাজী রশিদ জানান, মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনে আরও অদম্য হয়ে উঠেছে ইরানের জনগণ। ভুলে গেছেন তারা জাতিগত সব বিভেদ। হামলা হলো ফোর্দোতে, পরমাণু কেন্দ্রে, ইস্পাহানে এবং নাতাঞ্জে। তারপর কি করে হঠাৎ করে তেহরান আবার অনেকটা জনগণে বা নগরবাসীতে পূর্ণ হয়ে গেল, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ভেতরে অন্তর্দ্বন্দ্ব, কলহ বা ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যাই থাকুক না কেন, যখন বহিঃশক্তির কোনো আক্রমণ এখানে আসে, তখন এই চিত্রটা আমাকে খুব বিস্মিত করেছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পতিত আওয়ামী সরকারের সময় হওয়া 2014, 18 ও 24-এর জাতীয় নির্বাচনকে বলা হয় ভোটারবিহীন, একতরফা, এমনকি আমি ডামির নির্বাচন। ওইসব নির্বাচনে নেতৃত্ব দেওয়ার অপরাধে গেল রবিবার সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করে বিএনপি। সেই রাতেই উত্তরার বাসভবন থেকে আটক করা হয় সাবেক সিইসি নুরুল হুদাকে। ওই সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলেন, বিগত আওয়ামী সরকারকে স্বৈরশাসক হয়ে উঠতে সাহায্য করেছিল সাবেক 3 সিইসি। ইলেকশন কমিশনকে পুরোপুরি ফ্যাসিস্ট সরকার ব্যবহার করে এই নির্বাচনগুলো করেছে। তারা চক্ষু বন্ধ করে বলছে যে নির্বাচন সঠিক হয়েছে। গণতন্ত্র ধ্বংসের পিছনে যে কজন ব্যক্তি সরাসরি জড়িত, তার মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে তার দায় দায়িত্ব অনেকাংশে বেশি। অবশ্য দীর্ঘ সময় পরও কোন আইনে কিভাবে তাদের বিচার করা যায় সেই ব্যাখ্যাও দেন তারা। যদি করাপশনের অভিযোগ প্রকৃত অর্থে প্রমাণ করতে পারে, তাহলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 5 সাবসেকশন 2-তে আসবে। আর যদি চিটিংয়ের লাইনে যেতে হয়, তাহলে 420-র কথা আপনারা সবাই শুনেছেন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট ধারা হবে। ফ্যাসিস্টদেরকে আরও ফ্যাসিস্ট হওয়ার জন্য সহযোগিতা করেছে। সুতরাং এত বড় বিপ্লবের পরে সাধারণত মানুষ তাদের বিচার চাইতেই পারে। বলেন, বিচারের আগেই সামাজিকভাবে লাঞ্ছিত করা আইনত অপরাধ। আইন তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আইনকে যদি আমরা আমাদের নিজেদের হাতে তুলে নেই, তাহলে সে দেশে আর আইনের শাসন বলতে কিছু থাকে না। কারো অপরাধ হলে বিচার হবে, আইন অনুযায়ী প্রক্রিয়া হবে, কিন্তু কাউকে জুতার মালা পরিয়ে ইনহিউম্যান এবং ডিগ্রেডিং ট্রিটমেন্ট করে, নির্যাতন এবং নিপীড়নের শিকার করে কারোই কোনো লাভ হবে না। সভ্য সমাজে এটাকে সাপোর্ট করার কোনো অর্থ হয় না। মব সন্ত্রাসের পুনরাবৃত্তি রোধে জড়িতদের সাজা নিশ্চিত করা প্রয়োজন বলেও মত দেন তারা। এদেরকে আইডেন্টিফাই করা উচিত, আইডেন্টিফাই করে তাদেরকে আইনের কাছে আনা উচিত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বড় বড় হাসপাতালে প্রতিদিন চিকিৎসার জন্য ভিড় করেন অসংখ্য রোগী, সাথে স্বজনেরা। তবে মাস্ক ব্যবহার করছেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। চলতি বছর দেশে করোনার নতুন ধরনের সংক্রমণে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। মারা গেছেন 15 জনের বেশি। তবু মানুষের মাঝে সচেতনতা কম। ভ্রমণেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আমি মাস্ক পরি না কেন, অনেকদিন পরে করোনা নাই বলে পরা হয় না। মাস্ক আছে ভিতরে পরি নাই, তাড়াহুড়া বা ভিড়ের কারণে আমাকে ওই ডিস্টেন্সটা নাই। পাঞ্জাবিতে লইছিলাম, ওই পাঞ্জাবি ধুয়ে অন্য পাঞ্জাবি গাড়ি দিয়ে এসে বলছে। বিমানবন্দর, রেল স্টেশনের মতো জায়গায়ও মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলতে কর্তৃপক্ষ চালাচ্ছেন প্রচারণা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। আমরা ব্যক্তি হিসেবে নিজেরা সচেতন হব যে মাস্ক পরব, পরিবার থেকে সিদ্ধান্ত হবে, এবং রাষ্ট্রীয়ভাবেও, যেমন ধরেন বাজারে বা এরকম জনসমাগমে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। এটা একটা হলেই কিন্তু অনেকটা হয়ে যায়। সকলের করা উচিত, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই, যে সাবান দিয়ে হাত ধোয়া। তারা আরও বলছেন, যত বেশি ভাইরাস ছড়াবে তত মৃত্যুও বাড়বে। তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন। সরকার এবং কর্তৃপক্ষের উচিত হবে তাদের নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এটা যেন মানা হয় সেটা দেখা। যে আমি শুধু প্রচার মাধ্যমে বলে দিলাম, মানুষের উপর দায়িত্ব দিয়ে খালাস হয়ে গেলাম, কিন্তু আমার নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার মানুষ এই স্বাস্থ্যবিধি মানছে কিনা এবং সেটার ব্যবস্থা আছে কিনা। মানা শুধু এটা
নিষ্ক্রিয় বা পরোক্ষ অর্থে না, মানবার জন্য ব্যবস্থা থাকতে হবে। করোনার ঝুঁকি নিয়ে প্রচার প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 2020 সালের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। 15 এপ্রিল রংপুরেও বিদেশ ফেরত একজনের শরীরে মেলে এই ভাইরাস। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে। সে সময় রংপুর বিভাগের 8 জেলায় আক্রান্ত হন প্রায় 65,000 মানুষ, প্রাণ হারান 1293 জন। লকডাউন, টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে 2022 সালের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দীর্ঘ বিরতির পর ফের ভাবাচ্ছে করোনার নতুন ধরন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন মানুষ। তবে কিট সংকটে শুরু হয়নি পরীক্ষা। প্যারাসিটামল এলে ওষুধগুলো বাড়তেছে, আর যেগুলো আসে জ্বর সর্দি তাদের শরীর ব্যথা, বুক ব্যথা থাকে। জ্বর, সর্দি, কাশি বাচ্চার হয়েছিল, বাচ্চা ভালো হয়ে আমার ওয়াইফের পর এখন শাশুড়ি। এই বাস্তবতায় পরীক্ষা না করেই সিভিল সার্জন বলছেন এখনো কোনো রোগী শনাক্ত হয়নি। এ বিষয়ে এখনই জোর দেওয়ার তাগিদ অধিকার কর্মীদের। রংপুর জেলায় এখন পর্যন্ত আমরা কোনো করোনা পজিটিভ রোগী পাইনি, শনাক্ত হয়নি। কারণ হলো আমরা তো পরীক্ষা করতে পারি নাই, আমরা কি এখন পরীক্ষা করব। সিভিল সার্জন থেকে শুরু করে ডিসি অফিসে আমরা বলতেছি যে তারা এটা নাই, আসলে পরীক্ষাই করে নাই। যদি এটা হয় তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষ এবং অন্যান্য যারা এটা ভুক্তভোগী হবে তারা কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় নেই স্বাস্থ্য বিভাগের। বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। নির্দেশনা আছে এবং এভাবে প্রিপেয়ার আছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে আউটডোর বা ইনডোরেও এমন কোনো রোগী ভর্তি হয়নি যে রোগীটাকে কোভিড সিমটম আছে বলে ডাক্তাররা মনে করছেন। সবগুলো ল্যাবই চালু আছে, তবে কিটের পিসিআর মেশিনগুলো চালু হওয়ার পূর্বে এগুলো ক্যালিব্রেট করতে হয়, ক্যালিব্রেশনের কাজ চলছে। বিভাগের 8 জেলার মধ্যে দিনাজপুরে একটি এবং রংপুরে 2টি পিসিআর মেশিন স্থাপন করা হলেও শুরু হয়নি নমুনা সংগ্রহ। সচেতনতামূলক কার্যক্রম নেই স্বাস্থ্য বিভাগের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দেশজুড়ে চাল সরবরাহে অন্যতম কুষ্টিয়ার খাজানগরে এখন ধান সংগ্রহের ব্যস্ততা। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ট্রাক ভরে নতুন ধানও আসছে প্রতিদিন। সমান তালে চলছে চাল উৎপাদন। এরপরও অস্থির চালের বাজার। ঈদের আগে মানভেদে 25 কেজির প্রতি বস্তা সরু চালের দাম ছিল 1680 থেকে 1720 টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে 1820 টাকা। কোনো কোনো মিলে রাখা হচ্ছে 1900 টাকা পর্যন্ত। মিনিকেটটা 1700 1750 ছিল, এখন ওটা 1800 টাকা। চাউলের ধানের দামও ঠিক সেম 150 টাকা 200 টাকা বাড়ছে। তবে কিছু মিল মালিকের মতে ধানের দাম যেটুকু বেড়েছে তাতে চালের দাম বৃদ্ধির সুযোগ নেই। ধানের দাম যেটা বাড়ছে 80 থেকে 90 টাকা, এই মুহূর্তে চালের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। আগের যে ধান কিনে আসছে সেই ধানের চাল যদি তারা প্রায় 1-1.5 মাস বিক্রি করে, 1-1.5 মাস পরে চালের দাম বাড়তে পারে। মিলগেটের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। ফরমাইশ দেওয়ার পরও চাল মিলছে দেরিতে। সুপার মিনিকেট 1820 টাকা দাম ধরেছে, এই চালের দাম ছিল আপনার 1600 কয় টাকা। এখন ধানের অভাব নেই, চাউলের অভাব নেই, কোনো কিছু অভাব নেই, এখন দাম বাড়বে কি আগে বুঝে না। চালকল মালিকরা বলছেন কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিকদের ধান মজুতের কারণেই বাজারে প্রভাব পড়েছে, আর ধানের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে চালের দামও। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধানের দাম বাড়ার কথা না, ধানের কোনো ক্রাইসিস নাই। সরকারের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়া উচিত। চাউল আমদানির জন্য এখনই যদি একটা ডিক্লেয়ার দিয়ে দেয়, আমার মনে হয় যে বাজারটা স্বাভাবিক হবে। চালের বাজারে অস্থিরতা ও অবৈধ মজুতদারি বন্ধে নজরদারির কথা জানিয়েছে খাদ্য বিভাগ। চালের বাজারে যেভাবে দামটা ধানের রেশিও অনুযায়ী না, তার থেকে বরঞ্চ বেশি বৃদ্ধি করার প্রবণতা মিলারদের লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে 150 থেকে 200 ট্রাক পর্যন্ত চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 1989 সালে গড়ে তোলা হয়েছে স্বপ্নপুরী নামে এই চিত্ত বিনোদন পার্ক। প্রথমে নিজস্ব জমিতে পার্কটি গড়ে তোলা হলেও পর্যায়ক্রমে এর সীমানা বাড়িয়ে এখন তা 150 একরে এসে দাঁড়িয়েছে।
স্বপ্নপুরীর মালিকানায় আছেন দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, তার ভাতিজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান তাজওয়ার ফাহিম। তবে এই বিশাল রাজ্যের 3 ভাগের 1 ভাগই বন বিভাগের। বন বিভাগের 41.3 একর জমি স্বপ্নপুরী অবৈধভাবে দখল করে রেখেছে। এর আগে 2017 সালে উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হলেও ক্ষমতার প্রভাবের কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। 2007 সালে নোটিশ এবং মাইকিং সহ নোটিশ করা হয়েছিল যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তারপরেও তারা ছাড়েনি এবং দীর্ঘ লম্বা একটা সময় তারা হলো উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য ছিল, যে কারণে আমরা হয়তো এইভাবে শক্ত পদক্ষেপ নিতে পারিনি। জমি হারানো ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন জানান 2019 সালে করোনার সময় তার 366 শতক জমি প্রকাশ্যে দখল করে নেয়। প্রতিবাদ করায় তাকে পালিয়ে বেড়াতে হয় 4 বছর। আমাদের বাপদাদা সম্পত্তি পৈতৃক কাগজপাতি সব 100 আছে, কোনো সমস্যা নেই। এরকম আরো 700-800 বিঘা সম্পত্তি ওরা আদিবাসী বা অন্যান্য মানুষের তারা দখল করছে। ওই এলাকায় মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বেশি, তাদের জমি এমনটি কবরস্থানও দখলে নিয়েছে স্বপ্নপুরী। আমাদের জমি যদি থাকতো আমাদের নামে ডিবি হতো, তো আমাদের কবরস্থানটা কেন ডিবি হয়ে গেল? আমরা তো বিক্রিও করি নাই। বাংলাদেশ হওয়ার পর আমাদের কাছে ছিল এই জমিগুলো, আমরাই চাষাবাদ করতাম। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলার কারণে দেলোয়ার পরিবার এখন আত্মগোপনে। এ সকল অভিযোগের বিষয়ে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, আদিবাসী সহ অন্যদের জমি কাগজপত্র দেখে কিনেছেন তারা। সবাই জমি বিক্রি করেছে, উপস্থিত তারা যে কাগজ দেখিয়েছে আমি তার উপরেই জমিগুলো ক্রয় করেছি। আমরা যাদের প্রকৃত মালিক তাদের দখল থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনেছি। সঠিক তদন্তের মাধ্যমে দখল হওয়া এসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। 2020 সালে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু এরপরও সিলেটে বন্ধ হয়নি অবৈধভাবে পাথর উত্তোলন। জেলার জাফলং, ভোলাগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলা সহ সহস্রাধিক কলে চলে এসব পাথর ভাঙার কাজ। ধুলায় পরিবেশ দূষণের ভয়ানক প্রভাব পড়ছে জনজীবনে, বাড়ছে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর সহ নানা অসুখ বিসুখ। আর শ্বাসকষ্ট তো অবশ্যই, এটা আমি এত সুস্থ মানুষ, তারপরে ওই যে এজমা হয়ে যায়। ছোট ছোট বাচ্চার আর কাশি হয়, সর্দি হয়, দুলা নাকে মুখে আমায়। বাচ্চারারও অসুবিধা, আমারও অসুবিধা ভাই, খাওয়ানি, এরপরে সর্দি, জ্বর। সম্প্রতি জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি ইজারা বন্ধ ও ক্রাশার মেশিনের বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি ও পরিবেশ উপদেষ্টা। এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত। উপদেষ্টার পরিদর্শনের পরই আটঘাট বেঁধে মাঠে নামে প্রশাসন। টাস্কফোর্সের অভিযানে বেরিয়ে আসে ক্রাশার মেশিনের নানা অনিয়মের চিত্র। 1 সপ্তাহেই বিচ্ছিন্ন করা হয় 130টি মেশিনের বৈদ্যুতিক সংযোগ। এই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙ্গা হয়, তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে আলাদা ক্রাশিং জোন করার দাবি জানান ব্যবসায়ীরা। এখানে যদি পরিবেশ সম্মত না হয়, ওনারা আমাদেরকে জোনে স্থানান্তর করে, জোনে ব্যবস্থা করে, এখানে নির্দেশ আমরা জোনে চলে যাব। মেশিনের অনুমোদনেও ছলচাতুরি করেছেন ব্যবসায়ীরা। এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসক। বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান হয়েছে আর কি, তার ফলে যেগুলা ক্রাশার মিল বলতেছে তারা আসলে তারা অনুমোদন নিয়েছিল, বিদ্যুতের অনুমোদন নিয়েছিল। পরিবেশ ও পর্যটন স্পট রক্ষায় অবৈধ ক্রাশার মেশিন বন্ধের পাশাপাশি রাতের আঁধারে পাথর লুট বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পরিবেশ কর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দুর্ভোগের এই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। বৃষ্টি হলে এভাবে পানিতে একাকার হয় নগরীর অলিগলি সহ প্রধান সড়ক। যদিও জলাবদ্ধতা নিরসনে কয়েক ধাপে নগরীতে 180 কিলোমিটার ড্রেন তৈরি করা হয়, ব্যয় হয় কয়েক কোটি টাকা। তবে টাকা খরচ হলেও পরিবর্তন হয়নি অবস্থার। বৃষ্টি হলেই ডুবছে নগরী, ভোগান্তিতে পড়ছে বাসিন্দারা। একটু বৃষ্টি হলে পানি প্রায় হাঁটু সমান সরে যায়। এই ড্রেন যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাতে পানি যায় না। এসব জায়গায় গর্ত থাকে, তো গর্তের মধ্যে গাড়ি যখন যায়
তখন নানান দুর্ঘটনার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও তদারকি না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ব্যবস্থাপনার অভাবে এবং ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, যার কারণে পলিথিন বিভিন্ন ময়লা আবর্জনা পরে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা নিরসন করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন আরও বেশি ভূমিকা পালন করা উচিত। তবে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর দাবি, নগরীর 3 পাশে গোমতী নদী ও লালমাই পাহাড় থাকায় পানি সরানো যাচ্ছে না। কুমিল্লা শহরের যে আউটফলগুলো আছে এগুলো একটু ওই যে অবৈধ স্থাপনা টাপনা আছে, ওই কারণেই জলাবদ্ধতার প্রখরতা একটু বেশি, পানিগুলো ঠিকভাবে ডিসচার্জ হয় না। তা আমরা এই কারণেই প্রশাসনের লোকজন আমাদের সাথে ইনভলভ করিয়েছি, যাতে আমরা সহজেই এই অবস্ট্রাগলগুলো দূর করতে পারি। জলাবদ্ধতা নিরসনে খাল খননের পাশাপাশি নতুন প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আরও কিছু প্রকল্প কাজ হাতে নেব, অর্থাৎ আমাদের যে শহরের মধ্যে যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো অধিকাংশ ড্রেনে কিন্তু ব্লক হয়ে গিয়েছে। খালটাকে যদি আমরা দখল উচ্ছেদ করতে পারি এবং পুনঃখনন করতে পারি, আমাদের এই কুমিল্লাবাসীর জলাবদ্ধতা থেকে যে এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু তারা মুক্তি পাবে। জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা কুমিল্লা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শাখারীদহ বাজার পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশন খালের 2 ধারে ও ভেতরে ভরাট করে নির্মাণ করা হয়েছে পাকা আধা পাকা অসংখ্য স্থাপনা। একই চিত্র উপজেলার কুলবাড়িয়া বাজার ও আশপাশের এলাকায়। জেলার নিত্যানন্দপুর বাউর এলাকায় খালের ধারে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এভাবে বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ও গঙ্গা কপোতাক্ষ অর্থাৎ জিকে সেচ প্রকল্পের খালের ধারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। জেলায় 214টি সেচ খাল ও 142টি পানি নিষ্কাশন খাল রয়েছে, যার দৈর্ঘ্য 968 কিলোমিটার। প্রতিটি খালের 2 পাশে 50 ফিট থেকে 120 ফিট সরকারি জায়গা, যদিও 90% খালের ধার নানাভাবে দখল হয়ে আছে। ওদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, আমরা করছি, বাজারে জায়গা নাই, মূলত নাই। আরো অনেক দোকানদার আছে, তারা দোকানদারে কাছে, তাই থেকে আমার দোকানদারি করছে। খালের ভেতর ও ধারে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন অনেকে। এছাড়া বাউরের ধারে বাধা দেয় চাষের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল। এর আগে ধরো সব তুলে দিল, দেওয়ার পরে ফয়েট আবার পরবর্তী আবার এখন টুকটাকে সব করছে। দোকানগুলো মালিকানা কোনো লোক এখানে ব্যবসা করে না, এখানে ব্যবসা করে সব ভাড়াটিয়া। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং প্রশাসন তারা এবারে খুব তৎপর হওয়া দরকার ওনাদের, যাতে ওনারা এবারে জোর পদক্ষেপ নিয়ে এগুলো দখল মুক্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলদারের তালিকা করে বেশ কিছু এলাকায় দ্রুত অভিযান শুরু হবে। যারা জনপ্রতিনিধি ছিল ইতিপূর্বে জানতে পারছি যে ওনারা ব্যক্তিগতভাবে দখল করে মানুষের আরেকজনকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে, এগুলির তালিকা করে সর্বাত্মক অভিযান পরিচালনা করব এবং এটা আমাদের বর্তমানে আমাদের একটা প্রায়োরিটি, প্রধান প্রায়োরিটি। 2022 সালে হরিণাকুণ্ড উপজেলার সাতব্রিজ, শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজার ও 2021 সালে কোটচাঁদপুর এলাকার কয়েকটি খালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক।